আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সলভ করবো হচ্ছে দিনাজপুর বোর্ড 2013 সালের রেওয়া মিল থেকে আসা প্রশ্ন। তো প্রথমে যদি আমরা ক নম্বরের দিকে তাকাই যে বলছে যে আমাদের রেওয়া মিলে যেসব উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না। তো প্রশ্নের দিকে যদি প্রথমে আমরা তাকাই যে আমরা দেখতে পাচ্ছি মূলধন, আসবাবপত্র, প্রাথমিক খরচ, বন্ধকি ঋণ, ব্যাংক উদ্বৃত্ত। এই যে ব্যাংক উদ্বৃত্ত আমাদের দেওয়া হচ্ছে কি 1 তারিখের। তো 1 তারিখে ব্যাংক উদ্বৃত্ত বা নগদ উদ্বৃত্ত কোনোটাই আমরা নিবো না, কারণ আমরা সবসময় নিবো হচ্ছে 1 তারিখের শেষ তারিখের ব্যাংক উদ্বৃত্ত বা 31 তারিখের ব্যাংক উদ্বৃত্ত এবং 31 তারিখের নগদ তহবিল বা নগদ উদ্বৃত্ত। কারণ এই 1 তারিখের নগদ উদ্বৃত্তই আমার শেষ তারিখের মধ্যে অন্তর্ভুক্ত আছে, বা 1 তারিখের ব্যাংক উদ্বৃত্তই আমার শেষ তারিখের মধ্যে থাকে। সুতরাং আমরা রেওয়া মিলে সবসময় 31 তারিখের ব্যাংক উদ্বৃত্ত নেবো, 1 তারিখের ব্যাংক উদ্বৃত্ত কোনো সময় নিবো না। তো ব্যাংক উদ্বৃত্ত আমাদের 1 তারিখেরটা রেওয়া মিলে যাবে না। তো প্রথমে আমরা লিখবো ব্যাংক উদ্বৃত্ত। ব্যাংক উদ্বৃত্ত আমার কয় তারিখ দেওয়া আছে? 1/1/2021। টাকা কত? টাকা হচ্ছে আমার 25,000 টাকা। এটা লিখলাম আমরা। এরপরে কি আছে আমার? প্রাথমিক মজুত পণ্য। এটা আমার রেওয়া মিলে যায়, কিন্তু সমাপনী মূলদ পণ্য আমার মিলে যায় না। এরপরে আছে হচ্ছে আমাদের, এরপর যদি নিচের দিক তাকাই সমাপনী মূলদ পণ্য আছে আমার লাস্টে। তো সমাপনী মূলদ পণ্য আমার মিলে যায় না। তাহলে সমাপনী মূলদ পণ্য কত আছে আমার? 22,000 টাকা। আমার ম্যাথে আর কোনো কিছু নাই এমন এন্ট্রি, তো সুতরাং এই দুটো যদি আমরা যোগ করি, 25,000 + 47,000 টাকা। এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। এরপর ঘ নম্বর বলছে আমাদের বিলম্বিত মুনাফাসিত ব্যয়, মূলধন জাতীয় ব্যয় এবং দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ নির্ণয় করার জন্য। বিলম্বিত মুনাফাসিত ব্যয় হচ্ছে ওই সকল ব্যয় যেগুলো আমরা মানে কয়েক বছরের জন্য যে আমরা খরচটা দিয়ে থাকি, মুনাফাসিত ব্যয় যেগুলি আছে ওগুলি হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফাসিত ব্যয়। তো প্রশ্ন যদি প্রথমে আমরা খ নম্বরে বিভিন্ন টাকা টাকা ঘর করে নেব। এরপর আমরা যেহেতু তিনটা আইটেম চাইছে আমাদের, বিলম্বিত মুনাফাসিত ব্যয়, মূলধন আয় এবং দীর্ঘমেয়াদী দায়, তিনটা আমরা ইন্ডিভিজুয়ালি লিখে নিলাম। এরপরে প্রথমে আমরা বিলম্বিত মুনাফাসিত ব্যয় যদি দেখি, প্রথমে আমাদের আছে প্রশ্নে প্রাথমিক খরচ 5 বছরের জন্য। তো যেহেতু আমরা 2021 সালের 31 ডিসেম্বর তারিখে হিসাবগুলি দেওয়া আছে, আমরা এই বছরের টাকাটা শুধু নিতে পারবো। তার মানে এই বছরের যে টাকা প্রাথমিক খরচের, সেটা হচ্ছে আমাদের ব্যয়। কিন্তু প্রাথমিক খরচে বাকি যে 4 বছর, ওটা আমাদের অগ্রিম খরচ, এবং যে অগ্রিম খরচ যেটা সেটা হচ্ছে আমাদের কি? বিলম্বিত মুনাফাসিত ব্যয়। তো প্রাথমিক খরচ আমরা প্রথম দেখি। প্রাথমিক খরচ এটা হচ্ছে আমাদের মোট কত? 5 বছর। এবং এই 5 বছরের মধ্যে কয় বছর বিলম্বিত অগ্রিম দেওয়া আমার? 4 বছর দেওয়া। তাহলে 4 দিয়ে গুণ, 5 দিয়ে ভাগ। প্রাথমিক খরচ দেওয়া আছে আমাদের 30,000 টাকা। এটা যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 6,000। 4 দিয়ে গুণ করলে হচ্ছে গিয়ে 24,000 টাকা। তাহলে প্রাথমিক খরচ আমার দেওয়া আছে 24,000 টাকা অগ্রিম। আর বাকি যে 6,000 টাকা আছে 30,000 টাকার মধ্যে, ওটা হচ্ছে আমাদের বছরের ব্যয়, শুধু ব্যয়। এরপরে পরবর্তীতে যদি আমরা দেখি যে এরপরে কি আছে আমার, বিলম্বিত বিজ্ঞাপন আছে আমার 3,000 টাকা প্রশ্ন অনুযায়ী। এবং বিলম্বিত বিজ্ঞাপন আমরা জানি কি সবসময়, বিলম্বিত বিজ্ঞাপন মানে হচ্ছে যে বিজ্ঞাপনের টাকা আমরা আগামী কয়েক বছরের জন্য দিয়ে দিছি। তো বিলম্বিত বিজ্ঞাপন আমাদের জন্য বিলম্বিত মুনাফাসিত ব্যয়, এটা আমাদের জন্য, এটা আছে আমাদের 3,000 টাকা। তাহলে আমাদের এই দুইটা হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফাসিত ব্যয়, এটার অ্যামাউন্ট শেষ। এরপর আছে আমাদের মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয়ের মধ্যে আমাদের সবচেয়ে পরে সবার প্রথমে কি আছে আমার? মূলধন জাতীয় আয়ের মধ্যে আসবাবপত্র হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়, প্রাথমিক খরচ, বন্ধকি ঋণ। আচ্ছা, আমাদের দীর্ঘমেয়াদী আয় আছে। তো আমরা যদি প্রথমেই দেখি যে আমাদের 4 নম্বরে আছে বন্ধকি ঋণ 75,000 টাকা। তো বন্ধকি ঋণ আমাদের জন্য সবসময় কি দীর্ঘমেয়াদী আয়। তো বন্ধকি ঋণ আমাদের জন্য কত আছে? বন্ধকি ঋণ কত আছে আমাদের? বন্ধকি ঋণ আছে হচ্ছে আমাদের কত? 4 নম্বরে আছে 75,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের 75,000 টাকা। আমাদের অঙ্কে কি আর কোনো ঋণ আছে দীর্ঘমেয়াদী? আর কোনো দীর্ঘমেয়াদী ঋণ আছে? নাই। পাওনাদার আছে, এটা তো আমাদের চলতি দায়, এটা দীর্ঘমেয়াদী দায় না, আমাদের শুধু দীর্ঘমেয়াদী দায় চাইছে। এরপরে কি কি থাকতে পারে? বকেয়া বেতন। ব্যয় বকেয়া থাকলে দায় হয়, ব্যয় যদি বকেয়া থাকে তাহলে দায়, এবং অবশ্যই চলতি দায়। যেহেতু দীর্ঘমেয়াদী দায়, তাহলে এটা চলতি দায় যাবে, দীর্ঘমেয়াদী দায় যাবে না। তো আমাদের শুধু বন্ধকি ঋণ একটি আছে দীর্ঘমেয়াদী দায়। এরপরে আছে আমাদের মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয়ের মধ্যে আমাদের কি কি আছে? মূলধন জাতীয় আয়ের মধ্যে আমাদের যদি দেখি, তাহলে আমাদের আছে হচ্ছে গিয়ে আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা, এই যে একটাই আছে আমাদের, আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা। তার আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা আমাদের কত দেওয়া আছে? আগে আমরা লিখে নিই যে আসবাবপত্র
মুনাফা, আসবাবপত্র বিক্রয়ের জন্য মুনাফা আমাদের কত দেওয়া আছে? 14,000 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা তো আর কোনো আয় দেখতেছি না। এরপরে আমাদের আছে বিক্রয়। বিক্রয় যেহেতু আছে, আমাদের বিক্রয় হচ্ছে আমাদের মুনাফা যেতে হয়, এটা মূলধন দিতে হয় না। এরপরে এরপরে আর কি আছে? এরপরে আর কোনো কিছু নেই আয়ের মতো। সুতরাং আমাদের মূলধন দিতে হয় হচ্ছে আমাদের আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা, বিলম্বিত মুনাফা দিতে হয় হচ্ছে প্রাথমিক খরচ, আর হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, আর দীর্ঘমেয়াদী দেওয়া হচ্ছে বন্ধকি ঋণ। সবার শেষে গ নম্বর আমাদের বলছে রেওয়া মিলের পরিমাণ নির্ণয় করার জন্য। রেওয়া মিলের পরিমাণ নির্ণয় করার জন্য প্রথমে আমরা বেসিক যে ঘরটা আছে, প্রতিষ্ঠানের নাম, রেওয়া মিল এবং তারিখ, তারপর ক্রমিক নং হিসাবে শিরোনাম, ক্ষতির পৃষ্ঠা, ডেবিট ও ক্রেডিট টাকা আমরা আগে করে নেব। এরপর প্রথম আমাদের আছে হচ্ছে কি হিসাবের দিকে যদি আমরা তাকাই, প্রথমে আছে আমাদের মূলধন, এটা আমাদের মূলধন মালিকানা সত্ত্ব, সুতরাং আমাদের জন্য ক্রেডিট। এরপর আসবাবপত্র হচ্ছে 45,000 টাকা দেওয়া আছে, আসবাবপত্র 45,000 আমাদের সম্পদ, সম্পদ আর ব্যয় আমাদের জন্য ডেবিট সবসময়। এবার প্রাথমিক খরচ আছে, প্রাথমিক খরচ আমাদের জন্য কি কি আমাদের জন্য 5 বছরের জন্য যেহেতু দিচ্ছি, বিলম্বিত মুনাফা দিতে ব্যয়, আর বিলম্বিত মুনাফা দিতে ব্যয় আমাদের জন্য কি একটা সম্পদ, তাহলে কি বিলম্বিত মুনাফা দিতে ব্যয় আমাদের জন্য কি ডেবিট। এরপরে কি আছে আমাদের বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ আমাদের জন্য কি দায়, বন্ধকি ঋণ 75,000 টাকা, এটা আমাদের জন্য দায়, ক্রেডিট। তারপর আছে আমাদের ব্যাংক উদ্বৃত্ত। ব্যাংক 1 তারিখে ব্যাংক উদ্বৃত্ত আমাদের মিলে আসে না, শেষ তারিখেরটা আসে, তার মানে 1 তারিখের জন্য আমরা এদিকে অন্তর্ভুক্ত করবো না। এরপর আমি মজুত পণ্য আছে, যেটা আমাদের জন্য ব্যয়, ডেবিট পাশে আছে। বিক্রয়, বিক্রয় আমাদের জন্য আয়, বিক্রয় 77,000 দেওয়া আছে, বিক্রয় আয়, আয় আমাদের জন্য ক্রেডিট। এরপর আছে বকেয়া বেতন, বেতন আমাদের জন্য ব্যয়, ব্যয় বকেয়া যেহেতু দেওয়া আছে, ব্যয় বকেয়া আমাদের জন্য দায়, তো দায় যেহেতু আমাদের জন্য ক্রেডিট। জীবন বীমা প্রিমিয়াম আমাদের জন্য ব্যয়, ব্যয় যেহেতু ব্যয় আর সম্পদ সবসময় ডেবিট। এরপর আছে দালান কোঠা 1,50,000 টাকা, যেহেতু সম্পদ দালান কোঠা, এই জন্য আমাদের জন্য দালান কোঠা ডেবিট। এবং পরে পাওনাদার আছে, পাওনাদার বোধহয় এসব যাই থাকুক আমাদের জন্য দায়, পাওনাদার ক্রেডিট। এরপর আছে দেনাদার, দেনাদার আমাদের জন্য সম্পদ, দেনাদার আমাদের জন্য কি ডেবিট। এরপরে ভাড়া আছে, ভাড়া আমাদের জন্য ব্যয়, ব্যয় আর সম্পদ সবসময় কি ডেবিট। এরপরে বিলম্বিত বিজ্ঞাপন, যে বিলম্বিত বিজ্ঞাপন আমাদের জন্য কি সম্পদ, তো বিলম্বিত বিজ্ঞাপন যেহেতু আমাদের জন্য সম্পদ, তো এই জন্য আমাদের জন্য কি এটা ডেবিট। এরপরে আছে আমাদের আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা 14,000 টাকা, যেটা যেহেতু মূলধন যেহেতু আয়, আয় যেহেতু এই জন্য আমাদের ক্রেডিট। এরপর আছে আমাদের ক্রয়, ক্রয় আমাদের জন্য ব্যয়, ব্যয় আর সম্পদ সবসময় ডেবিট, 30,000 টাকা। এবং এরপর আছে আমাদের সমপরিমাণ উৎপন্ন, যেটা আমাদের মিলেতে আসে না, তো এটা এখান থেকে বাদ। এই সবার লাস্টে আছে আমাদের সমাপনী ব্যাংক জমা। সমাপনী ব্যাংক জমাদের জন্য কি সম্পদ ডেবিট, ডেবিট এবং ডেবিট পাশে যোগ করে আমাদের বের হয় 3,49,000 টাকা, ক্রেডিট পাশে যোগ করলে বের হয় 3,49,000 টাকা। যেহেতু আমাদের কোনো গরমিল নাই, আমরা সেসবের কোনো কাজ নেই, তো সুতরাং আমাদের অ্যান্সার এতটুকুই।